বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার অশেষ শুভকামনা রইল। অ্যাসাইনমেন্ট তৈরি করবার জন্য তোমাদের বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের জন্য এই সপ্তাহের চতুর্থ সপ্তাহের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো। তো আমরা এ বিষয়ে জানবার আগে প্রথম দুটি পৃষ্ঠা ফিল আপের ব্যাপারে একটু বলে নিই। প্রথম পৃষ্ঠায় যে অপশনগুলো স্কুল প্রদত্ত দেওয়া রয়েছে সেই অপশনগুলো খুব সুন্দর করে ফিল আপ করবে। শিরোনাম অংশের মধ্যে প্রশ্নটি লিখতে গেলে হয়তো অনেক বড় হয়ে যাবে, সে কারণে ওখানে তুমি শিরোনাম অংশের মধ্যে অধ্যায়টা লিখে দেবে, তাহলে এই ক্ষেত্রে তোমার জন্য সংক্ষিপ্ত হয়ে যাবে। তো এবার হলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় ইন্ডেক্সে গিয়ে বর্ণনামূলক প্রশ্নটি লিখবে, 1 নাম্বার লিখে তারপরে বক্সের ভিতরে প্রশ্নটি লিখবে। প্রশ্ন লিখে কত পৃষ্ঠা হয় তার পরবর্তীতে তোমার লেখার পরে তুমি পৃষ্ঠা নম্বরটা লিখে দেবে। তো চলো এবার আমরা উত্তরটা জেনে নিই। ইংরেজ শাসনামলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের যে সকল দিকগুলো এসছে সেই দিকগুলো সম্বন্ধে একটু জেনে নিই। সমুদ্রপথে ইউরোপীয় বণিকদের সাফল্য, প্রাচ্যের ধন সম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদেরকেও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করে তোলে। এ উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গড়ে তোলে। বণিক সংঘটি 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে থাকে। এই সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হন। এরপর ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দে জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তার অনুমতি নিয়ে 1612 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। পরবর্তীকালে 1615 খ্রিস্টাব্দে প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন স্যার টমাস রো। সম্রাটের কাছ থেকে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। 1619 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। ইতোমধ্যে কোম্পানি সুরাট, আগ্রা, আহমদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করে ফেলে। কোম্পানি তার দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে মুসলিমপট্টমে। এরপর বাংলার বালাসোরে আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে তারা। এদের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে এরা করমণ্ডল, মাদ্রাসা শহর উপকূলে একটি দুর্গ নির্মাণ করতে সক্ষম হয়। বাংলার সুবেদার শাহ সুজার অনুমোদন লাভ করে তারা 1658 খ্রিস্টাব্দে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে কোম্পানি কাশিমবাজার, ঢাকা, মালদহেও বাণিজ্য কুঠি নির্মাণ করে ফেলে। 1668 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসাবে লাভ করেন বোম্বাই শহর। অর্থাভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করে দেন। পরবর্তীকালে এই বোম্বাই শহরই কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। জব চার্নক নামে আরেকজন ইংরেজ 1690 খ্রিস্টাব্দে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রামের জমিদারি স্বত্বাধিকারী লাভ করে। ভাগীরথী নদীর তীরের এই 3টি গ্রামকে কেন্দ্র করেই পরবর্তীকালে কলকাতা নগরীর জন্ম হয়। এখানেই কোম্পানি 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। ধীরে ধীরে এটি ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক স্বার্থ বিস্তারের শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়। ইংরেজ কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায় যখন দিল্লির সম্রাট ফারুকশিয়ার তাদের বাংলা, বোম্বাই ও মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। একই সঙ্গে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকারও কোম্পানি লাভ করে। সম্রাটের এই ফরমানকে ইংরেজ ঐতিহাসিক ওরমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করা হয়। এই অধিকার লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হতে থাকে ক্রমান্বয়ে। তো এভাবেই দেখা যায় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর পট পরিবর্তিত হতে থাকে এবং আমাদের রাজনৈতিক গতিধারার মাঝে বাঙালিদের যে পিছিয়ে পড়া নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই আমাদের প্রেক্ষাপটগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এভাবে তোমার দমন, নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে ইংরেজ শাসকবর্গ আমাদের উপরে শোষণ এবং নিপীড়নের মাত্রা চালাতে থাকে। আর এই প্রেক্ষাপটগুলোকে যদি তুমি সুন্দর করে লিখো তাহলে দেখা যাবে পরীক্ষার মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটের সব ধারাবাহিক বর্ণনাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভবপর হবে এবং সর্বোচ্চ ভালো নয় অতি উত্তম এই পদবিটি তুমি লাভ করবে বলে
আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। এখানে আমাদের একটা কাজ দিয়েছে সেকশন ডি তে, একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজে খালি ঘরগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে মেহেরজান সম্পর্কে। তোমরা জানো এটা তোমাদের বইতে এই গল্পটা আছে। তো এই মেহেরজান সম্পর্কে এই প্যাসেজটা আমি এখন পড়ছি। দেখো কোথায় কি অপশনগুলো দেওয়া যায়। এখানে দেখো তোমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ, মেহেরজান ইজ এ টিপিক্যাল ওম্যান। এখন তোমাকে ওম্যানের আগে একটা শব্দ বসাতে হবে। কারণ খেয়াল করে দেখো, এখানে এ হচ্ছে আর্টিকেল, টিপিক্যাল হচ্ছে অ্যাডজেটিভ, ওম্যান হচ্ছে নাউন। আমরা জানি নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেটিভ। সো আমাকে যেহেতু এই মহিলা মানে এই যে মেহেরজান সম্পর্কে একটা শব্দ বসাতে বলছে, সো এই শব্দটা হবে অ্যাডজেটিভ। তো আমরা এই পুরো প্যাসেজটা যদি পড়ি তাহলে তুমি খেয়াল করে দেখবা মেহেরজান হচ্ছে এমন একজন মহিলা যার কোনো ঘর নাই। তাহলে আমরা এখানে বসাতে পারি যে হাউসলেস। আমরা এই প্যাসেজটা পড়লে দেখতে পারি তার কোনো আশ্রয় নেই, আমরা এখানে লিখতে পারি শেল্টারলেস। আর আমাদের দেখো যে নিচে আনসার দিয়ে দিছি আমরা, সেখানে আমরা লিখছি হোমলেস। এই তিনটার যে কোনো একটা তুমি দিলে আনসার হবে, ঠিক আছে? তারপরে বলছে হু লিভস ইন এ স্লাম। তো আমরা বলছিলাম এখানে বলছে যে মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস বা হাউসলেস বা শেল্টারলেস ওম্যান হু লিভস ইন এ স্লাম, যে কিনা একটা বস্তিতে বাস করে। তারপরে বলছে শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ, তিনি তার আশ্রয় এবং সম্পদ হারিয়েছেন। কেন? দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে। তাহলে এখানে খেয়াল করে দাও, আমি কিন্তু বলছি যে যমুনা নদীর ভাঙনের কারণে, এই যে কারণে কথাটার কারণে কিন্তু আমার এই শূন্যস্থানে কারণে কথার পরিবর্তে একটা ওয়ার্ড বসাতে হবে। আমি এটা আসলে সম্পূর্ণই হচ্ছে তোমার মিনিং বেসড, এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই। তো এখানে আমি দেখছি যে এখানে বলছে যে এই মহিলা তার সম্পত্তি আশ্রয় তিনি হারিয়েছেন যমুনা নদীর ভাঙনের কারণে। এই কারণের পরিবর্তে তুমি লিখতে পারো যে বিকজ অফ, তুমি দিতে পারো ডিউ টু। এই শব্দগুলো দিলেই, যে কোনো একটা দিলেই আনসার হবে। আমরা এখানে ডিউ টু আনসার করছি। তারপরে আছে যে শি অলসো লস্ট হার ফ্যামিলি, তিনি তার পরিবার হারিয়েছেন। তারপরে হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড ড্যাশ নাও। এরপরে বলছে যে তিনি তার স্বামীকে হারিয়েছেন। কেন? দারিদ্রতার কারণে। খেয়াল করে দেখো, আমরা জানি অ্যান্ড হচ্ছে প্যারালেলিজমের একটা শব্দ, একটা কনজাংশন। অ্যান্ড এর আগে যা থাকে পরেও তা বসাতে হয়। দেখো অ্যান্ড এর আগে আছে কস্ট বাই পভার্টি, এটা একটা পুরোটা ফ্রেজ। কস্ট হচ্ছে অ্যাডজেটিভ, বাই হচ্ছে প্রিপোজিশন, পভার্টি হচ্ছে নাউন। এই জন্য অ্যান্ড এর পরেও আমার একটা ফ্রেজ বসাতে হবে। দেখো শুরুতেই কিন্তু বলে দিছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজ। যেখানে তোমার শব্দ লাগবে সেখানে শব্দ বসাও, আর যেখানে ফ্রেজ লাগবে সেখানে ফ্রেজ বসাও। আমি দেখতেছি যে এখানে অ্যাড এর আগে কিন্তু একটা ফ্রেজ আছে, ফ্রেজে প্রথমে অ্যাডজেটিভ তারপর প্রিপোজিশন তারপর নাউন। তোমার অ্যাড এর পরেও কিন্তু ঠিক তেমনি ভাবে প্রথমে অ্যাডজেটিভ তারপর প্রিপোজিশন তারপর নাউন বসাতে হবে। এখানে আমরা অর্থগতভাবে দেখছি যে তার হাজব্যান্ড দারিদ্রতার কারণে মারা গেছে, এবং দারিদ্রতার কারণে কিন্তু মানুষ কি পায় না, খাবার পায় না। তো আমরা এখানে লিখতে পারি যে লেক অফ ফুড। তাহলে এই যে লেকটা হচ্ছে অ্যাডজেটিভ, অফ হচ্ছে প্রিপোজিশন, ফুড হচ্ছে নাউন। তুমি এভাবে দিতে পারো, অথবা তোমরা দিতে পারো শর্টেজ অফ ফুড, এভাবে দিলেও তোমার আনসার হবে। আমরা দেখো নিচে শর্টেজ অফ ফুড আনসার করছি। তারপরে দেখো বলা আছে নাও শি ইজ অনলি এ ড্যাশ। তাহলে দেখো এই যে মেহেরজান, তিনি বর্তমানে স্বামী হারিয়েছেন, তার বাড়িঘর হারিয়েছেন, সবকিছু হারিয়ে তিনি এখন কি নিঃস্ব। তো তিনি এখন তাহলে কোথায় থাকবেন? তিনি এখন স্বাভাবিকভাবেই একটা বস্তিতে থাকবেন, কারণ বস্তি ছাড়া আসলে এই ধরনের মানুষের জায়গা থাকার জায়গা আমরা জানি যে সেরকম নাই। তো সেই জন্য আমরা এখানে লিখতে পারি যে তিনি বস্তিতে থাকেন। তো আমরা এখানে লিখতে পারি যে নাও শি ইজ অনলি স্লাম ডুয়েলার। দেখো আমরা নিচে আনসার করছি স্লাম ডুয়েলার। স্লাম ডুয়েলার মানে কি? ডুয়েলার মানে আমরা জানি অধিবাসী। তুমি এখানে অধিবাসীর জায়গায় তুমি হেবিটেন্ট দিতে পারো, হেবিটেন্ট মানে হচ্ছে অধিবাসী। স্লাম হেবিটেন্ট বা স্লাম ডুয়েলার, এটাও আনসার করতে পারো। তারপরে দেখো আছে like Meherjans, there are many people who have become the dash of river erosion. বলছো যে শুধুমাত্র মেহেরজান না, মেহেরজানের মতো এরকম অনেক মানুষ আছে যারা একই পরিণতিতে ভুগছে। তাহলে খেয়াল করে দেখো এখানে বলছে যে who have become the river erosion, যারা কি করছে এই নদী ভাঙনের শিকার হয়েছে। তো নদী ভাঙনের শিকার মানে কি আমরা জানি ভিকটিম, ঠিক আছে? সবাই এই যে এই ধরনের অনেক মানুষ আছে যারা এই যমুনা নদীর পাশে যাদের বাড়িঘর, আমরা জানি প্রতি বছরই কিন্তু নদীর ভাঙনের কারণে অনেক মানুষ তাদের বাড়ি হারায়। তো এটাই বলছে যে শুধু মেহেরজান না, এরকম অনেক মানুষ আছে যারা তাদের বাড়ি হারিয়েছেন, তারা বাড়ি হারানোর শিকার হয়েছেন। তো এখানে আমরা দিতে পারি যে ভিকটিমস। আমি আগে বলছি এই ফ্রেজটা সম্পূর্ণই কিন্তু মিনিং বেসড, এখানে কোনো গ্রামাটিক্যাল টার্মস নাই। আর যদি গ্রামাটিক্যাল টার্মস ধরিও আমরা, তাহলে এই যে এখানে
দেখতে পাচ্ছি যে দা এবং অফের মাঝখানে নাউন হবে, এই জন্য আমি ভিকটিমস ইউজ করছি, ঠিক আছে। তারপর আছে যে রিভার ইরোশন ইজ স্টিল পোজিং, বলছে যে এই যে নদী ভাঙনটা এটা কিন্তু বন্ধ হয়ে থাকেনি, ইজ স্টিল পোজিং, এটা এখানে কন্টিনিউর পরিবর্তে পোজিং দিছে, মানে হচ্ছে এই নদী ভাঙনটা এখনো পর্যন্ত কিন্তু কি চলছে, টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপল, বলছে হাজার হাজার মানুষের জীবন এবং সম্পদ সে কি করছে, নিয়ে যাচ্ছে। তাহলে এই যে তাহলে কি আছে এখানে, there are many peoples who have become the dash of river erosion, বহু মানুষ আছে যারা এই নদী ভাঙনের কারণে ক্ষতির মুখোমুখি হচ্ছে, এই জন্য আমরা এখানে দিব থ্রেটস। এখানে আমরা দেখছি একই জিনিস যে টু এর আগে একটা মাত্র ওয়ার্ড এখানে নাউন হবে, এই জন্য আমরা এখানে থ্রেটস বসাবো। কেন, যে এই রিভার ইরোশনটা এখনো পর্যন্ত মানুষের জীবন এবং সম্পদের উপরে ক্ষতি বয়ে আনছে। তারপর নেক্সট পিপল লিভিং, দেখো একদম লাস্টে যে কথাটা আছে পিপল লিভিং, লোকজন বাস করে। তারপরে নেক্সট পেজে যাই, দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন, বলছে যে নদী ভাঙনের কবলে যারা আক্রান্ত, এই নদী ভাঙনের কাছেই বা নদী ভাঙা এলাকার পাশেই কি করে মানুষ বাস করে। তাহলে এই যে নদী ভাঙে যেখানে, সেই জায়গার পাশেই বাস করে, এই পাশে বাস করার কারণে আমরা এখানে ইউজ করব ক্লোজ টু, কারণ আমরা জানি ক্লোজ টু মানে হচ্ছে পাশে। তুমি এখানে ক্লোজ টু পরিবর্তে বিসাইড দিতে পারো, কোনো সমস্যা নাই, বিসাইড দিতে পারো, ক্লোজ টু দিতে পারো, নেয়ার টু দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এরপরের সেন্টেন্সটাতে যাই। এরপর সেন্টেন্সটাতে আছে ইস ইয়ার, প্রত্যেকটা বছরই অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন অফ বাংলাদেশ। দেখো বলছে যে প্রতি বছরই বাংলাদেশে এই নদী ভাঙনের কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু মারা যায়। আমাদের এই বইতে আছে 1 লাখ, তাই জন্য আমরা এখানে 1 লাখ ইউজ করতে পারি, যেহেতু যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাই আমরা ইউজ করবো। 1 লাখ, প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু প্রতি বছর তাদের বাড়ি হারা হচ্ছে। এরপরে বলছে যে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল। বলছে যে মেহেরজান তো হচ্ছে একটা মাত্র উদাহরণ, যে কিনা তারা বাড়ি হারিয়েছে। এরকম অজস্র উদাহরণ কিন্তু আমাদের দেশে অজস্র মানুষের সাথে হচ্ছে। তো এটাই বলছে যে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান, মেহেরজানসের লাইফটা হচ্ছে একটা উদাহরণ। এই যে ওয়ান এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল শব্দ বসবে, কারণ ওয়ানের পরে সিঙ্গুলার নাউন বসে, এই জন্য ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লাইফস অফ থাউজেন্ডস পিপল, বলছে হাজার হাজার মানুষের জীবন কিভাবে কি করে ক্ষতির মুখে ফেলে দেয়, কিভাবে মানুষের জীবনকে আক্রান্ত করে। এখানে আমরা ভার্ব হিসেবে, যেখানে এখানে ভার্ব লাগবে তাই জন্য এখানে আমরা ভার্ব বসাবো এফেক্টস। তো এই হচ্ছে আমাদের সেকশন ডি এর ফিল ইন দ্য গ্যাপস। চলো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সেকশন নিয়ে কথা বলি। এখানে তোমাদের ইউনিট 5 এর লেসন 3 এর যে ডি সেকশন আছে, এখানে বলা আছে রাইট এ লেটার টু দ্য এডিটর্স অফ এ newspaper expressing your concern about growing deforestation in your area. Describe how deforestation is changing your environment. Also suggest what actions could be taken to stop cutting down trees. Follow the clue before. বলছে যে নিচে যে ক্লুগুলো আছে দেখো, এখানে বলা আছে dangers caused by deforestation, 2 নম্বর আছে increase of carbon dioxide in the atmosphere, তারপর আছে greenhouse effect, তারপর আছে making people aware of the adverse effect of deforestation, তারপর আছে making an অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন। এই যে শব্দ, এই যে ফ্রেজগুলো আছে বা এই যে সেন্টেন্সগুলো আছে, বলছে এই ক্লুগুলো ব্যবহার করে তুমি একটা ইয়ে লেখো, একটা লেটার লেখো সংবাদপত্র প্রকাশের জন্য। সেটা কি ব্যাপারে, ডেফরেস্টেশন সম্পর্কে। ডেফরেস্টেশনটা কি, বন উজাড়, বন উজাড় সম্পর্কে। তো এটা তোমরা যেটা করবা, এটা আনসারটা প্রথমে আমরা জানি, এটা লেটার লেখার ক্ষেত্রে প্রথমে আমরা তারিখটা দিব, যে তারিখ তোমার, যে তুমি যেদিন জমা দিবা সেই তারিখটা লিখবা। আজকে আমরা লিখছি 19 নভেম্বর 2020। তারপরে যেহেতু আমরা এই আর্টিকেলটা আমরা প্রকাশ করব হচ্ছে ডেইলি স্টার পত্রিকায়, তো ডেইলি স্টার পত্রিকার প্রধান হচ্ছেন একজন এডিটর বা সম্পাদক, সেজন্য আমরা প্রথমে লিখবো দ্য এডিটর। তারপরে যে পত্রিকাতে প্রকাশ করবো সেই পত্রিকার নাম দ্য ডেইলি স্টার, বা তুমি অন্য যে কোনো তোমার যে পত্রিকা পছন্দ সেটাতে তুমি লিখলা। আর আমরা জানি ডেইলি স্টারের মূল কার্যালয় হচ্ছে কারওয়ান বাজার, ঢাকায়, সেজন্য আমরা এটা অ্যাড্রেসটা দিয়েছি। তারপরে আমরা কি বিষয়ে লিখতে যাচ্ছি আমি আগেই বলছিলাম, কিন্তু সেটা হচ্ছে ডেফরেস্টেশন সম্পর্কে বা বন উজাড়। তো আমরা এটাকে সাবজেক্টটা সুন্দর করে লিখবো যে অ্যাপ্লিকেশন ফর পাবলিশিং অ্যান আর্টিকেল অন গ্রোয়িং ডেফরেস্টেশন, এটা লিখে তারপরে আমরা আমাদের যেই লেটারের যেই পদ্ধতি বা সিস্টেম সেই অনুযায়ী আমরা লিখবো যে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই এম অ্যান ইনহ্যাবিটেন্ট অফ সিরাজগঞ্জ। তোমরা এগুলো জানো যে এখানে আমি স্যারকে বলছি যে স্যার
আমি হচ্ছে সিরাজগঞ্জের একজন অধিবাসী। আমি আপনাকে জানাতে চাই, I have come to know that you are much interested to publish national and international articles on recent affairs in your daily. স্যার, আমি জানতে পারছি যে আপনার পত্রিকায় আপনি সমসাময়িক দেশীয় এবং আন্তর্জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি পাবলিশ করেন। সো আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল অন গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মাই এরিয়া। আমার এলাকাতে যেই বন উজাড় চলছে সে সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখেছি স্যার। I would like be grateful if you kindly published it is in your renowned daily newspaper. আমি খুবই কৃতজ্ঞ হব যদি আপনি আপনার পত্রিকায় আমার এই আর্টিকেলটা ছাপান। এভাবে তুমি স্যারের কাছে লেটারের যেই স্ট্রাকচার সেভাবে লিখে নিচে লিখবে ইউর ফেথফুল। আমরা এখানে একজনের নাম ইউজ করছি, মেহেদী হাসান। তোমরা তোমাদের যে নাম সেই নামটা ইউজ করবে। যে আর্টিকেলটা আমরা লিখবো, মূল যে কথাটা সেটা হচ্ছে এইটা। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, গ্রোয়িং ডিফরেস্টেশন ইন সিরাজগঞ্জ। আমি কিভাবে লিখেছি দেখো, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এনভায়রনমেন্ট। যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের ওই উপরে যে ক্লুগুলো আছে সেগুলো অনুযায়ী লিখতে হবে। এই প্যাসেজটা লিখলে তোমরা দেখবে যে প্রত্যেকটা ক্লুর আনসার কিন্তু এখানে আছে। আমি বলছি যে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে অনেক ধরনের সমস্যা আছে, এবং দিস প্রবলেমস ডিফরেস্টেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান। আর এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে ডেফরেস্টেশন, মানে কি বন উজাড়। ডেফরেস্টেশন মিনস ইন্টেনশনাল ডিস্ট্রাকশন or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. বলছে যে ডেফরেস্টেশনটা আসলে কেন হয়, ডেফরেস্টেশনের মিনিংটা কি। বলছে যে ডেফরেস্টেশন হচ্ছে ইচ্ছাকৃত এমন ধ্বংস বা গাছকে উজাড় করে দেওয়া। রিমুভাল মানে ত্যাগ করা, তো আমরা এখানে ত্যাগ করা পড়বো না, গাছকে উজাড় করে দেওয়া। and other vegetations for agriculture, commercial, housing or firewood use, যেমন আমরা আমাদের কৃষির জন্য, বাণিজ্যের জন্য বা ঘরবাড়ি করার জন্য, মানে স্থাপনার জন্য, অথবা আমাদের জ্বালানির জন্য আমরা কি করি, এই গাছগুলোকে কেটে ফেলি। এটাই বলছে যে এই যে কেটে ফেলা, এটাই হচ্ছে ডিফরেস্টেশন। মাই হোম ইজ নিয়ার দ্য যমুনা রিভার, আমার বাড়ি হচ্ছে যমুনা নদীর পাশে। আর ফেসিং দ্য কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, আর আমরা এই জন্য আরো বেশি সম্মুখীন হচ্ছি বন উজাড়ের। দ্য রিভার হ্যাজ অলরেডি লস্ট ইটস ন্যাচারাল ফ্লো, আমাদের নদী ইতিমধ্যেই যে স্বাভাবিক ক্ষমতা নদী বহনের সেই প্রবাহটা সেই বন্ধ হয়ে গেছে। ইট ফ্লাডস ইটস ব্যাঙ্ক এভরি ইয়ার, আর এই জন্য যমুনা নদী প্রতি বছরই তার দুই কুল ছাপিয়ে বন্যা হয়। আমি পরের পেজে যাই। তারপরে দেখো আমি লিখছি যে বায়োডাইভার্সিটি। আমরা জানি বায়ো, যে তোমরা পড়ো বায়োলজি, মানে হচ্ছে জীব, আর ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্নতা। তো বায়োডাইভার্সিটি হচ্ছে জীব বৈচিত্র্য। এখানে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য। ইজ বিং হ্যাম্পার্ড, বলছে বায়োডাইভার্সিটি কি হচ্ছে বর্তমানে খুবই বাধাগ্রস্ত হচ্ছে। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে আমাদের পরিবেশে যে প্রাণীকুল আছে সেই প্রাণীকুলকে বোঝাচ্ছে। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব ধরনের প্রাণীকুলকে বোঝাচ্ছে। তো যে বলছে বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড, আমাদের যে এলাকার যেই প্রাণী জগৎ আছে তারাও খুব বিপদের সম্মুখীন হচ্ছে। স্টিল, এমনকি দেয়ার আর সাম গ্রেডি পারসন, এমনকি কিছু লোভী মানুষ আছে, হু আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, যারা গাছ কাটে কোনো বাধা বিচারহীন ভাবেই, নির্বিচারে। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারে। রিসেন্টলি বর্তমান কালে বা সমসাময়িক কালে এ ভেরি পাওয়ারফুল পলিটিশিয়ান হ্যাজ অকুপাইড এ বিগ এরিয়া অফ রিভার ব্যাঙ্ক, আর বর্তমানে একজন খুব শক্তিশালী রাজনীতিবিদ তিনি আমাদের নদীর পাশের যেই বিশাল এরিয়া আছেন সেই এলাকা দখল করে ফেলছেন। মোরেওভার, শুধু তাই নয়, হি ক্লিয়ার্ড দ্য ভাস্ট এরিয়া বাই কাটিং ডাউন থাউজেন্ডস অফ ট্রিজ। এবং এই যে রাজনীতিবিদ যিনি আছেন তিনি আমাদের নদীর পাশে যে অজস্র গাছ ছিল, হাজার হাজার গাছ, সেগুলো তিনি কেটে ওই জায়গাটা একদম খালি করে ফেলছেন। উই আর সাফারিং ফ্রম দ্য ইমপ্যাক্টস অফ ইট, আর আমরা এর জন্য প্রচন্ড পরিমাণে সাফার হচ্ছি বা আক্রান্ত হচ্ছি। ফ্লাড অ্যান্ড রিভার ইরোশন হ্যাভ বিকাম অ্যান ইভার কম্পানিয়ন ফর দ্য পিপল অফ আওয়ার এরিয়া, আর বর্তমানে এই জন্যই বন্যা এবং নদী ভাঙন দুটোই যেন আমাদের একেবারে নিত্য নৈমিত্তিক সঙ্গী এই ঘটনাগুলোর কারণে। ফর দিস, আর এই জন্যই মেনি কাল্টিভেটেড ল্যান্ডস হ্যাভ লস্ট ফার্টিলিটি, আর এই জন্যই অনেক পরিমাণ যে চাষাবাদের জমিগুলো ছিল সেগুলো তাদের উর্বরতা হারিয়ে ফেলছে। মোরেওভার, শুধু তাই নয়, দ্য সিজন আর শিফটিং ইন বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশের যে ঋতুগুলো আছে সেগুলো আজকাল পরিবর্তন হচ্ছে। দিস ইয়ার, যেমন এই বছরই দ্য সামার ওয়াজ ভেরি লং, যেমন এই বছরই গ্রীষ্মকালটা অনেক দেরিতে আসছে। অ্যান্ড দ্য উইন্টার হ্যাজ কাম লেট, এবং শীত অনেক পরে আসছে। অল দিস থিংস কন্ট্রিবিউট টু দ্য চেঞ্জ অফ আওয়ার ইকোলজি, আর এই যে জিনিসগুলো এগুলো সবগুলো আমাদের পরিবেশের জন্য চরম পরিবর্তন ডেকে আনছে। নাও, বর্তমানে, হোয়াট শুড উই ডু টু স্টপ দিস থিংস। স্যার, আমরা ধরো ওই যে এডিটরের কাছে বা সম্পাদক সাহেবের কাছে যে আমরা লিখছি এই আর্টিকেলটা, আমরা তার কাছে এখন বলছি যে নাও হোয়াট শুড উই ডু টু স্টপ দিস থিংস
এখন এই যে সমস্যাগুলো আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে, এগুলোর বিপরীতে বা এগুলো থামানোর জন্য আমরা কি করতে পারি? অনলি প্লান্টিং মোর ট্রিজ, শুধুমাত্র কি গাছ লাগালেই ইজ নট ইন, অনলি প্লান্টিং মোর ট্রিজ ইজ নট ইনাফ। আমরা তাদের অবশ্যই আমরা এটা জানি যে শুধুমাত্র গাছ লাগালেই কিন্তু আমাদের এই সমস্যার মোকাবেলা হবে না, কারণ আমরা তো তাদেরকে থামাতে পারছি না। উই হ্যাভ টু ফাইট দ্য ইলিগাল ল্যান্ড গ্রেভার্স। আমরা জানি গ্রেভার মানে হচ্ছে যে দখল করে। তাহলে আমাদের কি করতে হবে? এবার আমরা স্যারকে বলে দিচ্ছি, স্যার আমাদের এখন যারা ভূমি দখল করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। উই হ্যাভ টু ব্রিং এ রেভলিউশন অফ রিফরেস্টেশন। দেখো এখানে একটা শব্দ ইউজ করছি খুব ইম্পর্টেন্ট, রিফরেস্টেশন। আগে বলেছিলাম ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনটা হচ্ছে বন উজাড়, আর রিফরেস্টেশন হচ্ছে বন লাগানো, মানে বন বানানো। তো এখানে বন বানানো বলবো না, এটা হচ্ছে বনায়ন করা আর কি। যেখানে অনেক বন মানে অনেক গাছগাছালি লাগালে বন তৈরি হয়, এটাকে বনায়ন বলা হয় আমরা বলি। তাহলে উই হ্যাভ টু ব্রিং এ রেভলিউশন অফ রিফরেস্টেশন। আমাদের কি করতে হবে? বনায়নের একটা বিপ্লব তৈরি করে ফেলতে হবে। ইট ইজ নেসেসারি, আর বর্তমানে এটা খুবই প্রয়োজন। উই হ্যাভ টু কাট ডাউন and old trees, আর যদি প্রয়োজন হয় আমরা আমাদের যে পুরাতন গাছগুলো আছে সেগুলো কেটে ফেলবো, and to recover its consequence। আর যদি এটা এই যে পুরাতন গাছগুলো কেটে ফেলবো, এটার ক্ষতিপূরণ যদি আমাদের পূরণ করতে হয়, সেটা আমরা কিভাবে করবো? to recover its consequence we have to plant a number of new trees। আমাদের কি করতে হবে? নতুন নতুন গাছ লাগাতে হবে। গাছ লাগালেই আমরা পুরাতন যে গাছগুলো একদম পুরনো হয়ে গেছে, অনেক জায়গা দখল করে আছে, সেই জায়গার যে ক্ষতিটা বা কেটে ফেলার কারণে যে ক্ষতিটা হলো সেটা আমরা পূরণ করতে পারবো, সেটাই বলছি। ইনস্টেড অফ ফায়ারউড। আর অন্যদিকে আমাদের যে জ্বালানি লাগে, সেই জ্বালানির যদি সমস্যা যদি মোকাবিলা করতে হয়, সেটা আমরা কিভাবে করব? উই হ্যাভ টু ইউজ সোলার এনার্জি। আমরা আমাদের সৌরশক্তি ইউজ করব ফর মেকিং পাওয়ার ফায়ার, মানে হচ্ছে আমাদের জ্বালানির জন্য, এন্ড ফর আদার নিডস, এবং অন্যান্য প্রয়োজনে। উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য লজ এন্ড প্রোগ্রামস। আর এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি স্যার, আমাদের এই আইনগুলা এবং এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে, দ্যাট আর মেড টু সেভ দ্য ফরেস্ট, যেটা আমাদের বনকে রক্ষা করবে। উই মাস্ট প্রোটেস্ট দিস গ্রোয়িং ডিফরেস্টেশন অ্যাট এনি কস্ট। আর স্যার এইভাবেই আমাদের যদি আমরা আমাদের এই বন যে নিধন হচ্ছে, এটাকে যদি কোনোভাবে বন্ধ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ইউনিট 5 এর লেসন 3 যে ডি নাম্বার সেকশন ছিল। আমি উপরে যে ক্লুগুলো ছিল সেই ক্লুগুলো অনুযায়ী প্রত্যেকটা ডিটেলস আলোচনা করেছি। সবগুলোরই আনসার তোমরা এখানে পাবা। আশা করছি তোমরা তোমাদের আনসার এখানে খুব ভালোভাবেই পেয়েছো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।